আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন নিউজিল্যান্ড পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর নতুন আরো একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফার সূত্র এটি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা চক্রবৃদ্ধি মূলধন কাকে বলে, চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে জেনেছিলাম। আসলে চক্রবৃদ্ধি মুনাফা আর কিছুই নয়, এখানে প্রত্যেক বছরান্তে আমাদের যে মুনাফার পরিমাণটা, ঠিক আছে, মুনাফার যে পরিমাণটা সেটা আসলের সাথে যোগ হয় এবং এটাই হচ্ছে চক্রবৃদ্ধি যে মুনাফা আছে, চক্রবৃদ্ধি মুনাফা এটার আসল বিষয়, ঠিক আছে। আর সরল মুনাফার ক্ষেত্রে আমাদেরকে মুনাফাটা প্রতি বছর একই দেয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফাটা বছর বেঁধে ভিন্ন হয়। মুনাফাটা বছর বেঁধে ভিন্ন হয়, তবে মুনাফার হারের পরিমাণ একই থাকে। ওকে, আচ্ছা, তো এখন আমরা আজকে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আজকে আমাদের এই যে চক্রবৃদ্ধি মূলধন এবং আমরা চক্রবৃদ্ধি মুনাফার জন্য একটা সূত্র বের করব। যদিও গত পর্বে আমরা একটা সূত্র বের করেছিলাম, যেটার নাম তোমরা অনেকে জানো, এটা আমরা গত পর্বে বের করেছিলাম। এটার নাম হচ্ছে এ ইকুয়াল টু ফি প্লাস ফি ইন্টু, ঠিক আছে, ফি ইন্টু 1 + r⁴ এই সূত্রটা আমরা অবশ্য আগের পর্বে বের করেছিলাম। আমাদের আগের একটা পর্বে আমরা এই সূত্রটি বের করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের, যদি আমরা কখনো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে চাই, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তবে যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তাহলে কিন্তু সূত্রটা ভিন্ন হবে। তো ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং সবগুলো লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো চলো আমরা আমাদের ভিডিও শুরু করি, আজকের পড়াশোনা শুরু করি। দেখো, বলা হয়েছে যে চক্রবৃদ্ধি মূলধন, আজকে আমরা বেশি পড়বো না, কারণ আমাদের পরবর্তী পর্বে আমাদের পড়াটা একটু বেশি থাকবে। চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। যদিও আমরা আগের পর্বে চক্রবৃদ্ধি মুনাফার একটা মূলধনের একটি সূত্র দেখেছিলাম, যেটির নাম হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু, এই যে এইরকম দেখতে কিছুটা, তো এটা হচ্ছে a = p × 1 + r⁴n। এই সূত্রটা আমরা জেনেছিলাম, ঠিক আছে। এইখানে এই লেখাটা লেখা নাই, ওটা ওয়ার্ডে লিখছিলাম, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল। উপরের কাজগুলো সম্পন্ন করলে তোমরা দেখতে পাবে যে প্রারম্ভিক মূলধন p, মুনাফার হার r, সময় n, চক্রবৃদ্ধি মূলধন a এবং মুনাফা c হলে, ঠিক আছে। সো তোমরা যদি মনে করো যে অনেকেই জানো না যে কোনটাকে কি বলে, তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা এই যে প্রারম্ভিক মূলধন পি, মুনাফার হার আর, সময় এন, চক্রবৃদ্ধি মূলধন এ এবং মুনাফা সি, এই পর্যন্ত যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝে যাবে যে কোনটাকে কি বলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটাকে কি বলে। আর বলছে যদি প্রারম্ভিক মুনাফা পি হয়, মুনাফার হার যদি আর হয়, সময় যদি এন হয়, চক্রবৃদ্ধি মূলধন যদি এ হয় এবং মুনাফা যদি সি হয়, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হবে a = p⁴ 1 + r⁴n। অর্থাৎ এটা দ্বারাই দেখো, তো এখানে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে a = p × 1 + r⁴n এবং মুনাফা হচ্ছে c = a - p, অর্থাৎ a থাকবে এবং -p। কিভাবে এটা দেখো, একটু ভালো করে মাথার মধ্যে ঢুকাও। মুনাফা হচ্ছে c, মুনাফা কি c, আচ্ছা। তো এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে p, আর আমার সি হচ্ছে মূলধন চক্রবৃদ্ধি, আমার এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাইলে দেখো আমার, যদি আমি একটু দেখি যে আমার চক্রবৃদ্ধি মূলধন আমরা যদি লিখি যে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, ধরো এটা আসে না কেন, চক্রবৃদ্ধি মূলধন, এই জিনিসটা আমাদের একটু ভালো করে দেখতে হবে, কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা লিখি যে চক্রবৃদ্ধি মূলধন সমান বিয়োগ, ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন, এবং এই চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি, ঠিক না। যেমন এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ,
তাহলে আমরা এখানে মনে করো এখানে ছোট করে লিখে দিলাম যে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে এ, আর বিয়োগ বিয়োগ পি মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন। কি পি মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে আমি লিখলাম প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তো আমরা এখানে মনে করো প্রারম্ভিক মূলধন কথাটা লিখবো। সো আমরা এটাকে দুইবার লিখবো না, আমরা এখান থেকে নিয়ে নিই। এখানে আমরা নিয়ে নিলাম। এখন দেখো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের প্রারম্ভিক মূলধন। ওকে, আচ্ছা, এখন একটু ভালো করে লক্ষ্য করো, কারণ এই জিনিসটা আমাদের লাগবে যে এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে পি, প্রারম্ভিক মূলধন পি। আমাদের বলছে এ মাইনাস পি, সি ইকুয়াল টু এ মাইনাস পি। এখন আমার সি কি, আমার সি কি, এই যে একটু ভালো করে দেখো, আমার এই যে সি, সি হচ্ছে মুনাফা, সি হচ্ছে মুনাফা। অর্থাৎ আমাকে যদি মুনাফা বের করতে হয়, আমাকে যদি মুনাফা বের করতে হয়, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে হয়, মুনাফাকে আমরা সি লিখি। ঠিক আছে, আমার লেখাতে হইতে পারে একটু দেখতে সমস্যা হইতেও পারে, আমি বলবো না যে সমস্যা হবে না, সমস্যা হইতে পারে, তোমরা একটু মানিয়ে নিবে। তো এইখানে দেখো মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, প্রারম্ভিক মূলধন। আমাদের বলছে সি ইকুয়াল টু এ মাইনাস পি, সি ইকুয়াল টু এ মাইনাস পি। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এইটা যে আমাদের চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন, কারণ আমি এ এর মানে লিখছি চক্রবৃদ্ধি মূলধন, পি এর মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন, যেটা বইয়ে দেওয়া আছে এটা লিখছি। চক্রবৃদ্ধি মূলধন হয়েছে আমার মুনাফা যোগ মূলধন, কারণ আমি একটা চক্রবৃদ্ধি মূলধন মানে কি আমার মুনাফা আর প্রারম্ভিক মূলধন যোগ হলে আমি এটা পাবো। তাইলে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে মুনাফা আর প্রারম্ভিক মূলধনের যোগফল। এই প্রারম্ভিক চক্রবৃদ্ধি মূলধন থেকে যখন আমি প্রারম্ভিক মূলধনটাকে বিয়োগ দিব তখন আমি মুনাফা পাবো, কারণ আমার মোট টাকাটা থেকে আমি প্রারম্ভিক মূলধনটা বিয়োগ দিলে আমার মুনাফাটা বের হবে। এটাই হচ্ছে মূল কারণ এই, এবং মুনাফা সি ইকুয়াল টু এ মাইনাস পি এর। ঠিক আছে, এখন বলা হয়েছে দেখো যে পি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা কি, এখানে এ এর মানটা বসানো হয়েছে, এ এর মান হচ্ছে পি ইন্টু ওয়ান টু দি পাওয়ার পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এই মানটাকে আমরা বসাই এখানে, এখানে বিয়োগ ছিল বিয়োগ পি। সো আমরা এখান থেকে পি কমন নিলাম, পি কমন নিলাম, পি কমন নিলে এখানে পি আসে পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এই পি এখানে গুণ হলে হবে পি, আর এই পি এই ওয়ান সামনে গুণ হলে এই যে এখানে ফাঁকা জায়গাটা, তাহলে এখানে হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হবে, কিন্তু কমন নেওয়ার ফলে এটা হলো কি পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে যেহেতু এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে মুনাফার সূত্র। ঠিক আছে, আমরা এটা একটু ভালো করে দেখে রাখবো যে এটা হচ্ছে আমাদেরকে যদি কখনো মুনাফা বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমাদের বলেছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়। অর্থাৎ আমরা যদি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করব। উদাহরণ 7% হারে 20,000 টাকা 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রের মধ্যে তুমি এটা বসাই দিলে তোমার আনসার হয়ে যাবে। যেমন বলা হয়েছে সমাধান বাকি অংশ। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে ইকুয়াল টু পি প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমাকে বলছে 5 বছর। ঠিক আছে, তাহলে আমার এন এর মানটা কত হবে। এখানে 5 বছর হচ্ছে আমার এন এর মান, 7% হচ্ছে আমার কি বলে এটা হচ্ছে আমার আর এর মান। ঠিক আছে, আর এর মান, এবং এখানে যে 20,000 আছে, ঠিক আছে 20,000 আছে, এই 20,000 টাকা হচ্ছে আমার পি। ঠিক আছে, পি অর্থাৎ প্রারম্ভিক মূলধন। এখন তাহলে আমার পি এর মান হচ্ছে, আমি এখানে যদি অন্য কালার নিই, এখানে আবার এসে লাল নিতে হচ্ছে, 2000 গুণন 1 প্লাস 1 বসলো 1 প্লাস আর, আর এর মান হচ্ছে, তো এখানে আর এখানে দেখো প্রারম্ভিক মূলধন দেওয়া আছে পি ইকুয়াল টু 2000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু 7%, 7/100 সমান 0.07। যেহেতু এটা আমাদের যোগ, আমরা বেশি ঝামেলা করি না, এই কারণে এটাকে আমরা এটাতে প্রকাশ করি। এটাকে প্রকাশ করো কিভাবে, ক্যালকুলেটরে তুমি যদি হিসাব করো। ঠিক আছে, আমি আজকে এই ক্যালকুলেটরটা আনছি, 7/100
ঠিক আছে, 7/100, এটা মানে হচ্ছে যে 7/100 মানে হচ্ছে 7/100। ঠিক আছে, তুমি ক্যালকুলেটরের মধ্যে যদি 7/100 দাও তাহলে একটা মান একই মান আসবে। সো আমি যদি এটা দিই তাহলে আমি পাই 0.07। সো আমি এই 0.07টাই এখানে লিখলাম। সো আমরা এখানে আর এর মান দিলাম 0.07 এবং আমার সময়কাল হচ্ছে n = 5 বছর, তাহলে আমি n এর জায়গায় 5 বসিয়ে দিলাম। এরপরে 2000 গুণন 1.07 টু দি পাওয়ার 5, এরপরে আমরা এই মানটা পাইলাম। যদিও এখানে ক্যালকুলেটরের মধ্যে আমি জানি না যে এই মানটা দেওয়া যাবে কিনা, না দেওয়া যাবে না। সো আমরা কিছু করতে পারলাম না, তবে আমি ক্যালকুলেটরের মধ্যে এখন একটু দেখানোর চেষ্টা করি যে এটা কিভাবে হয়। ঠিক আছে, তো দেখো আমরা এখানে এটা আনলাম। এখন দেখো আমরা যদি 2000, আমি কি করছি আসলে ডিরেক্ট গুণ করে ফেলছি, কারণ হচ্ছে এখানে যদি আমি এটার মান বসাই তাহলে আমাদের অঙ্কটা অত্যন্ত বড় হয়ে যাবে। সো আমরা ওই রকম বড় না করে জাস্ট সংক্ষেপে করার চেষ্টা করছি, এবং তোমরাও চাইলে এইভাবে এই লাইনটা লেখো, এই মানটা লিখে দিতে পারো, এই মানটা লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে পাইলাম যে মানটা 28,051.03,461 টাকা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে দিছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। তাই উদাহরণ 8 দিছে প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছর চক্রবৃদ্ধি মূলধন 2000 টাকা হবে। এখানে আমাদের কি বলছে, প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের পি বের করতে বলছে, পি বের করা সহজ, পি বের করা সহজ। যেমন দেখো সমাধানের বাকি অংশ নিজেরা করো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন = P1 + r টু দি পাওয়ার n। এটাকে যদি আমি একটু সহজ ভাবে বলি, ঠিক আছে, এটাকে যদি আমি একটু সহজ ভাবে তোমাদের জন্য বলি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ বুঝে যাবা, আমি বিশ্বাস করি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা বিষয়টা বুঝবে যে এটা আসলে কিভাবে কি। ওকে, তো আমরা এখন এটা দেখি। এখানে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে a = p plus r টু দি পাওয়ার n। এটা বলেছে, এটা একটু ছোট করে নি। a = p plus p into 1 plus, I think এখানে 1 plus r to the power n, 1 plus r to the power n। সো এখানে আমরা মনে করো এটাকে বাম পক্ষ, এটা যেহেতু বাম পক্ষ, এটা যেহেতু ডান পক্ষ, আমরা বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসলাম। সো এটা করলে কোনো সমস্যা হয় না। সো এখানে মানেরও পরিবর্তন হয় না। সো আমরা এখানে p into 1 plus r to the power n লিখতে পারি, r to the power n। ঠিক আছে, আচ্ছা। এখন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে 1 প্লাস, ঠিক আছে, 1 প্লাস l, 1 প্লাস r টু দি পাওয়ার n এখানে কি আকারে আসে, এখানে গুণ আকারে আসে। সো এটা যখন এই পাশে চলে আসবে তখন এটা কি আকারে হবে, ভাগ আকারে হবে, ঠিক না? হ্যাঁ। সো এই কাজটা আমাদের এখানে হবে যে আমরা এখানে লিখবো যে বা p ইকুয়ালস টু, উপরে হচ্ছে a আর নিচে হচ্ছে 1 প্লাস r টু দি পাওয়ার a, 1 প্লাস r টু দি পাওয়ার a। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের এটাই হচ্ছে আমাদের ওই যে আমাদের যে মানটা, ওইটা এইভাবে আসছে আসলে, এই যে p into 1 plus r to the power n, এইভাবে আসলে এটা আসছে, অন্যভাবে না। ওকে, সো আমরা আশা করি বুঝছি যে এটা কিভাবে আসে। সো আমাদের p এর মান, p যদি বের করতে হয় তাহলে আমরা এইভাবে বের করব। এখানে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 2000 টাকা। এখানে খুব ভালো করে দেখলে এই 2000 টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এ। ঠিক আছে, এরপরে এখানে যে 13% হার, এটা হচ্ছে মুনাফার হার, ইট মিনস এটা হচ্ছে আর, আর এই যে 5 বছর এটা হচ্ছে আমার এল। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলছে, পি বের করতে বলছে, তাহলে আমরা এটা বের করলাম। এখন দেখো আমরা যদি এখানে সবগুলোর মান বসে, ঠিক আছে, 1 প্লাস, আমরা এটাকে 13%টাকে 0.13 রূপান্তর করলাম, 13/100। ঠিক আছে, 13/100, এটা মানে হচ্ছে 0.13। যদি একটু দেখি, 13 নিচে হচ্ছে 100, এই যে আমরা বলি 0.13। ওকে, সো আমরা এরপরে সমীকরণ দিলাম। সো এখানে এর মান 2001 যোগ 0.13, অর্থাৎ আর এর মানটা বসালাম, আর এখানে এন এর মান হচ্ছে 5। ঠিক আছে, এখন আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমরা 1.13, এরপরে 1.13 এইভাবে করে করে আসলে আমরা আমাদের আনসারটা পাই। যেমন আমরা যদি উপরে দিই 2000 আর নিচে দিই 1.13, এটার উপরে যদি আমরা পাওয়ার হিসেবে দিই 5, তাহলে হচ্ছে 10,855.1987 2। ঠিক আছে,
ওকে, তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের ওইটার আনসার, অর্থাৎ আমাদের প্রারম্ভিক মূলধন। অর্থাৎ 100 থেকে তুমি সবগুলো বের করতে পারবে। এরপর বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, অর্থাৎ আমাদেরকে এখন বের করতে বলছে, আমাদের এখন বের করতে বলছে সি, ঠিক আছে, সি বের করতে বলছে। এবং উদাহরণ 9 দিছে 9% হারে, অর্থাৎ এই 9% হারে 15,000 টাকা 7 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে 9% হচ্ছে আমার আর, অর্থাৎ আমার মুনাফার হার, 15,000 টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে, প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন মানে এটা হচ্ছে পি, আর এই 7 বছরটা হচ্ছে আমার সময়কাল, তার মানে হচ্ছে এন, ঠিক আছে। আর পি এন দেওয়া আছে, সি বের করতে বলছে। তো সমাধানের বাকি অংশ নিজেরা করে দাও ও করো। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমাদেরকে দিয়েছে ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। সেখানে দেওয়া আছে দেখো প্রারম্ভিক মূলধন পি ইকুয়াল টু 15,000 টাকা। এগুলো আমি নিজেই লিখতে হয়েছে কারণ এখানে এটা দেওয়া ছিল না। মুনাফার হার আর ইকুয়াল টু 9% সমান 9/100 সমান 0.09 সময় এন ইকুয়াল টু 7 বছর। এটা এখান থেকে আমরা বের করে লিখলাম। যেমন এখানে পি 15,000 টাকা, এরপরে এখানে আর, এই যে আর হচ্ছে 9% মুনাফার হার, এরপরে সময়কাল এন 7 বছর, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পি এর মানটা দিলাম 15,000, 1 তো 1ই, আর এর মান হচ্ছে 0.09। আমি বললাম যে এটাকে রূপান্তর করে ফেলাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ এটা হচ্ছে অনেক টাফ। এটা পরবর্তীতে তোমার যে ভাগ করতে গিয়ে তোমার অনেক অসুবিধা লাগবে। এই কারণে আমি কি করি, এটাকে এখানেই ভেঙে ফেলি। তো এখানে আমরা 0.09 পেলাম। এরপর আমরা এখানে 0.09 আর বিয়োগ 1, তো আমরা দুইটাকে যোগ করলাম 1.09, এর পাওয়ার হচ্ছে 7 মাইনাস 1। তো 1500 এখানে কিছু দেই নাই, বিকজ এখানেও নাই, আর এটা আসলে গুণ, ঠিক আছে, মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। তো এটা দিলেও তা না দিলেও তা। তো এরপর আমরা এইটার ক্যালকুলেশনটা করলাম। যেমন এখানে দেখো আমরা যদি করি 1.09, এটার ক্যালকুলেশন যদি আমরা করি আর কি, 7 বিয়োগ 1। সো এখানে দেখো, এখানে আবার এটা হবে না, ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়েছে, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, বিয়োগ 1, ঠিক আছে। এখানে দেখো আমাদের মানে হচ্ছে 0.8280311208 সবগুলো লিখে দিলাম, মান বের হচ্ছে সহজ। এরপর হচ্ছে 15,000 গুণন এই পুরো মানটা যখন আমরা গুণ করবো, ঠিক আছে, যখন আমরা পুরো মানটাকে 15,000 দিয়ে গুণ করবো, তখন আমরা আমাদের এই মানটা পাইলাম 12,420.58681। তো এটা হচ্ছে আমাদের, এইভাবে আমরা এই জিনিসটা বের করলাম। এখন বলছি দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত এই যেগুলো দেখলাম, এগুলো আসলে ওই উদাহরণের মাধ্যমে আমাদের একটু সূত্রের সাহায্যে কাজ করার একটু, অর্থাৎ তুমি যদি এই কয়েকটা সূত্র মনে রাখো, চক্রবৃদ্ধি মুনাফা, এরপরে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনে তো এটাই, আর একটা আছে না চক্রবৃদ্ধি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে, চক্র ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর দিতে পারেন চক্রবৃদ্ধি মূলধনের এটা, আর চক্রবৃদ্ধির মূলধন এইটুকু। আর এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এইটা থেকে আমরা এটা বের করছি, ঠিক আছে। তো তোমরা এই সূত্রটাও মনে রাখতে পারো, তবে এটা মনে রাখার দরকার নেই, তুমি পক্ষান্ত করলে তুমি এটা পেয়ে যাচ্ছ। তো এগুলোই আসলে আমাদেরকে কিছু কাজ টাজ করাইলো। এখন বলছে নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, অর্থাৎ এখানে জিনিসটা দেখাবে যে মুনাফা সাধারণত বাৎসরিক হারে দেওয়া হয়ে থাকে। আমরা কিন্তু মুনাফাটা কি হারে পাই, বাৎসরিক হারে পাই। ব্যাংক কিন্তু আমাকে কখনো মাসিক হারে মুনাফাটা দেয় না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা প্রদানকালের সময়কাল 1 বছর নাও হতে পারে, 1 বছরের কম বা 1 বছরের ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ আমাকে 1 বছরের মুনাফাটা না দিয়ে, আমাকে 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা না দিয়ে, আমাকে চাইলে প্রতি মাসেও মুনাফা দিতে পারে। সেক্ষেত্রে মুনাফার হারকে সময়কাল অনুসারে বছরে আনুপাতিক বা অংশে পরিবর্তন করে নিতে হয়। এখন ব্যাংক কি এত বোকা যে আমাকে, মনে করো আমাকে বলছে যে আপনাকে 7% মুনাফা দিব 20,000 টাকার উপরে, ঠিক আছে, আপনাকে 20,000 টাকার উপরে 7% মুনাফা দিব চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই 7% মানে কি, আমার টাকাটা 1 বছর ব্যাংকে থাকতে হবে। এখন এই টাকাটা যদি 1 বছর ব্যাংকে না থাকে, তাহলে কি ব্যাংক এতই বোকা যে আমাকে পুরো টাকাটা দিবে? ব্যাংক তো এত বোকা না, কারণ ব্যাংক যদি এই কাজ করে তাহলে ব্যাংকে ফকির হয়ে যেতে হবে, কারণ ব্যাংকে এই সক্ষমতা নাই, ঠিক আছে। অর্থাৎ ব্যাংক আমাকে ওই মাসের উপর ভিত্তি করে দিবে, কখনো ওই যে বছর ভিত্তিক একটা মুনাফার হার থেকে আমাকে টাকা দিবে না। অর্থাৎ মনে করো যে 7% হারে যদি হয়, তাহলে আমাকে মনে করো অর্ধেক মাসে এর কম দিবে, অর্ধেক দিবে, ঠিক আছে। সো এটা আমাদেরকে হিসাব করে নিতে হবে। একই সঙ্গে সময়কালকে বছরের আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হয়। নিচের উদাহরণ থেকে এই ধারণাটি ব্যাখ্যা করা হয়। অর্থাৎ সময়কালকে বছরের আনুপাতিক হারে ভাগ করে নিতে হয়।
এই দেখো এখানে উদাহরণ সাথে বেশ সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে। উদাহরণ 7, 8% মুনাফা হারে 500 টাকায় 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এবার বিষয়টা দেখো, আমাকে কিন্তু 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ আমাকে 3 মাস পর পর মুনাফা দিবে এবং 2 বছরে। তাহলে আমাকে 1 বছরের মধ্যে এইখানে মুনাফা দিবে হচ্ছে 4 বার, 1 বছরে মুনাফা দিবে হচ্ছে 4 বার, ঠিক আছে, 1 বছরে। কারণ 12/3, কারণ 12/3। দেখো এক্ষেত্রে আমাদের আগে আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। 8% হচ্ছে আমার আর, ঠিক আছে, মুনাফার হার। আর 500 টাকা এটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন পি, ঠিক আছে। আর 3 মাস অন্তর এইখানে একটা পুরোটাই আসলে এন, ঠিক আছে। 3 মাস সমান 3/12 বা 4/1 বছর, অর্থাৎ মাসটাকে বছরে রূপান্তর করতে নিতে হলে 12 দিয়ে ভাগ দিতে হবে। 12 দিয়ে ভাগ দিলে আমার মাসটা বছরে। 1 বছরের মুনাফার প্রাপ্তির সংখ্যা হচ্ছে 12/3, 4 বার। সে 1 বছরে মুনাফা পাবে 12 বার, সে 1 বছরে মুনাফা পাবে 4 বার। কিভাবে? সে 3 মাস অন্তর অন্তর মুনাফা নেবে, তাহলে সে মুনাফা পাবে 4 বার। এবং সুতরাং 2 বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে 4 গুণন 2, অর্থাৎ 1 বছরে যদি মুনাফা পায় 4 বার, 2 বছর পাবে 4 গুণন 2 8 বার, অর্থাৎ এখানে এন হচ্ছে 8, কারণ 8 বার মুনাফা নিবে। 3 মাস বা 4/1 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার আর ইকুয়াল টু 4/1 ইন্টু 8% সমান 2% সমান 0.02। অর্থাৎ ব্যাংক তো আমাকে 8% মুনাফা দিবে না, 100 টাকার উপরে আমাকে 8% মুনাফা দিবে। এই 8% কে 4 ভাগ করতে হবে, 8% কে 4 ভাগ, অর্থাৎ 1 বছর হিসেবে এটাকে 4 ভাগ করলে আমরা পাই হচ্ছে 2%, অর্থাৎ ব্যাংক আমাকে 0.02% মুনাফা দিবে। সুতরাং এক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ 500 গুণন 1 যোগ 0.028, অর্থাৎ আর এর মানটা আমরা বসাই, আর এর মানটা 0.8, আর এখানে এন, এন এর মানটা আমরা এখানে কত পেয়েছি? 8 পেয়েছি না? এই যে এন ইকুয়াল টু 8, কারণ হচ্ছে আমরা 8 বার মুনাফা নেব। সো এরপর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, মনে করো আমি ডিরেক্ট ক্যালকুলেশন করলাম, এটা থেকে এটা আসছে, এটা তো আমরা বুঝলাম। 500 গুণন 1.176, তো এখানে আমাদের আসলো 500, আই থিঙ্ক আমার ক্যালকুলেটর ভুল আছে কিছু না, তো এখানে 588 টাকা আসছে, 585.83 টাকা আসার কথা। সো এখানে হইতে পারে ওই এই জায়গায় হিসাব করার কারণে কিছু পার্থক্য হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদেরকে দিচ্ছে যে উদাহরণ 18-তে 8% মুনাফা হারে 50,000 টাকা 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? এবার দেখো এখানে 8% মুনাফা হার হচ্ছে, অর্থাৎ আমার এটা হচ্ছে আর, মুনাফা 50,000 টাকা হচ্ছে আমার পি, আর 6 মাস অন্তর এইখান পর্যন্ত হচ্ছে আমার এন, কারণ এইটা বের করতে হবে। এখন 6 মাস বা অন্তর 1 বছরের মুনাফা পাবে 2 বার, 6 মাসে মুনাফা পাবে কয়বার? 2 বার। কিভাবে? কারণ সে 12 বছর 12 মাসে 1 বছর, তাহলে সে 12 মাসের মধ্যে 6 মাসে একবার নেবে, আবার 6 মাসে একবার নেবে, অর্থাৎ সে 2 বার নিচ্ছে। কয়বার? 2 বার। সে 2 বার মুনাফা নিচ্ছে, ঠিক আছে না? তো সে 2 বার, আর 5 বছরে সে মুনাফা পাবে 10 বার, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের মুনাফার হারটাকে কনভার্ট করতে কিনা অবশ্যই করতে হবে, কারণ এটা মাসের সাথে সম্পর্কিত। সো আমরা এখানে 6/12 গুণন 8%, অর্থাৎ আমাদের মাসটাকে বছরে রূপান্তর করতে হলে, এখানে আমরা 8% কে বছরে রূপান্তর করতে হবে, ঠিক আছে। সো আমাদের এখানে 1 মাসে মুনাফা পাই হচ্ছে 1 বছরের মুনাফা, আমরা এখানে যদি দেখি 12/6 বছরে, ঠিক আছে, 12/6 বছর আমরা পাবো 8%। সো আমরা যদি এই বছরে আমরা মুনাফাটা কত পাবো, অর্থাৎ 6 মাসে আমরা মুনাফা কত পাবো, এটাকে যদি গুণ করে দিলে আমরা আনসারটা পেয়ে যাই হচ্ছে 0.04। এটা হচ্ছে আমাদের মুনাফার হার, আর 5 বছরের সময়কাল n = 10 বার, বিকজ আমরা 10 বার মুনাফা নিব। চক্রবৃদ্ধি মুনাফা আমাদের নির্ণয় করতে বলছে, কি বলতে নির্ণয় করতে বলছে? চক্রবৃদ্ধি মুনাফা, ইট মিনস আমাদেরকে বের করতে বলছে সি। সো আমরা এখানে লিখলাম চক্রবৃদ্ধি মুনাফা p * 1 + r⁻n-1। সো এরপর আমরা এখানে মান টান যেগুলো আছে, পি এর মান হচ্ছে 50,000, এরপরে 1 যোগ 0.04 যা আছে, ঠিক আছে, এন এর মান হচ্ছে 10, বসালাম -1। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ এটা যোগ করলাম, এরপরে এইখানের মানটা আমি একসাথে এখানে বসাই দিই, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাকে এভাবে করতে পারো, অথবা এই লাইনটা কেটে দিয়ে দুইটা লাইন যেটা আছে এটা আর এটা দিয়ে একটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না, ঠিক আছে। সো আমি সাধারণত তোমাদের জন্য এটা করে দিচ্ছি, যে আমি এখানে 1.04 এটা যোগ করার ফলে পাইলাম
So, এরপরে দেখো আমরা এই পুরাটার হিসেব একসাথে করে ফেলবো 1.04 এটার পাওয়ার হচ্ছে 10। সো আমরা এখানে পেলাম এটা, আর এটার সাথে আমরা বিয়োগ করবো, বিয়োগ করবো 1। সো আমরা পাবো এটা দিয়ে এখন 50,000কে গুণ করো। সো এখন যদি আমরা গুণ করি আনসার, সো আমরা এটা পাবো 24,012.214 এইটাই হচ্ছে আমাদের আনসারটা। তো এইভাবে আসলে তোমরা তোমাদের অঙ্কগুলো সমাধান করে ফেলবে, এগুলো আসলে তেমন কিছু কঠিন অঙ্ক না। তো দেখো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে আসলে আমরা কিভাবে এই যে সূত্রগুলো প্রয়োগ করব, ঠিক আছে, এই জিনিসটা সামলা। আর আমরা এখানে জানলাম যে নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ আমাকে যদি কখনো বলে যে তোমার এটা মুনাফার হারটা আমাকে কি হিসেবে দিবে, মাসের অনুপাতে দিবে, কখনোই ওই ওরা বলছে, মনে করো ব্যাংক বললো যে তোমাকে আমি মাসিক মুনাফা দিব, আপনাকে আমি মাসিক মুনাফা দিব, আপনাকে আমি এই যে কি বলে বাৎসরিক মুনাফা দিবে না, অথবা তুমিও ব্যাংকের সাথে এই বিষয়ে আলোচনা করে এরপরে মুনাফা নিতে পারো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা হবে যে তুমি এইভাবে তোমাকে মুনাফার হারটা ভাগ করে দিবে। যেমন এখানে দিল 8%, এখানে আই থিঙ্ক এখানে 4% মতো হবে, তো এখানে মুনাফার হারটা 4%। তো আমরা আজকে এইটুকু পর্যন্ত আলোচনা করলাম। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ সরল চক্রবৃদ্ধি মুনাফার তুলনা নিয়ে আলোচনা করব। তাই তোমাদের জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকল ভিডিও এখানে দেওয়া আছে, যেমন এই যে এখানে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি, এরপরে এখানেও ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলির প্রায় অনেকগুলো পর্ব দেওয়া হয়ে গেছে। আই থিঙ্ক 2টা পর্ব দেওয়া হয়ে গেছে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবে, এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হবে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।